হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের আপকামিং ডব্লিউপি অ্যান্ড কেপি এক্সামকে টার্গেট করে আজ থেকে একটি ম্যাথসের নতুন সেশন চালু করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ প্রিমিয়াম কোয়েশ্চেন্স কিন্তু আজ থেকে আমরা করিয়ে থাকবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে 100% কিন্তু আসার একটা কমনযোগ্য সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, তো এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু তোমাদের বারবার আসবে। তোমরা আজ থেকে ক্লাস 1 দিয়ে চালু করা হলো, প্রতিদিন ক্লাসটাকে কিন্তু ওয়াচ করতে থাকো। চলো শুরু করা যাক আজকে তাহলে আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো কি বলছে। দেখো বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এ আমাদের কি, এক ব্যক্তি 10% ক্ষতিতে, কতটা না 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে তার 40 টাকা আরো বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। ওকে, দ্রব্যটির ক্রয় মূল্য কত আমাদের জানতে চাচ্ছে। এই কোয়েশ্চেনটা আমি বলছি আমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি তে কিন্তু আসা প্রশ্ন, এবং পরবর্তীকালেও এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের কিসে আসবে, আমাদের ডাব্লিউবিপি কেপি বিভিন্ন এক্সাম, তুমি যে কোনো এক্সামে তুমি তৈরি হও না কেন, সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এটাকে আমরা কিভাবে আমরা সলভ করব। দেখো বলছে যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে কি বলছে 10% ক্ষতি মানে কি, তাহলে দেখো বিক্রয় মূল্য আমাদের 90 টাকা হয়েছিল, আবার দেখো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার কত লাভ হতো, দেখো 10%। তাহলে দেখো তখন আমাদের বিক্রয় মূল্য কত হতো, 110 হতো। তাহলে এই যে 90 থেকে 110 এর ডিফারেন্সটা কত, দেখো ডিফারেন্সটা হচ্ছে 20। এই 20 টাকাই কত বলা হচ্ছে, এই 20%, এই 20% টাকা দেখো বলা হচ্ছে 40। তাহলে দেখো আমরা যদি বলি 1 সমান কত, 1 সমান দেখো আমাদের হয়ে যাবে 40/20। তাহলে যদি বলি 100 সমান কত, দেখো বলা হচ্ছে ক্রয় মূল্য আমাদের জানতে চাইছে, ক্রয় মূল্য কত ছিল, 100 ছিল আমাদের সিপি, বোঝা গেল কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্য আমরা ডাইরেক্ট এটার সাথে 100 গুণ করে দেবো। ক্লিয়ার। তাহলে দেখো 20 5 100 মানে 4 5 20 হয়ে যাবে দেখো 200 টাকা আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার যেটা আমাদের দেখো শীটে আছে। বোঝা গেল। একবারে খুবই সুন্দর সুন্দর কোয়েশ্চেন্স কিন্তু এইভাবে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করিয়ে নিয়ে যাব। ঠিক আছে, ক্লাসটিকে সুন্দরভাবে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আমি বারবার বলছি তোমাদের আপকামিং ডাব্লিউপি এন্ড কেপি এক্সামে কিন্তু আসার সম্ভাবনা 100%। চলো কোয়েশ্চেন নাম্বার 2 টা দেখে নাও। দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, বলছে সুদ 3 মাস অন্তর দেওয়া হয়। কত মাস অন্তর, সুদ যদি 3 মাস অন্তর দেওয়া হয়, বার্ষিক 20% হারে আমাদের 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে। আচ্ছা দেখো আমাদের নরমাল যে সূত্র আছে কি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা আমাদের সূত্র আছে। তো তাহলে আমরা করি। দেখো 16,000 বলা হচ্ছে 1 প্লাস আর এর মানটা দেখো আমাদের কত হবে, দেখো বার্ষিক বলা হচ্ছে 20%। তাহলে এক বছরে যদি 20% হয়, দেখো 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে তাহলে এক বছরে কবার সুদ দেওয়া হবে, দেখো 3 4 12 মানে 4 বার এক বছরে কিন্তু আমাদের সুদ দেওয়া হবে। তাহলে আমরা নরমাল 20% কে 4 দিয়ে ভাগ করে দেবো, মানে দেখো প্রত্যেক 3 মাসের সুদটা আমাদের কত 5% করে। তাহলে 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার, দেখো এখানে n ছিল, এবারে n টা আমাদের দেখো এখানে 9 মাসের সুদ জানতে চাইছে। এবার দেখো 3 মাস করে যদি আমাদের সুদ দেওয়া হয়, তাহলে 9 মাসে কবার সুদ দিতে হবে, দেখো 3 বার দিতে হবে। তার মানে আমরা এখানে n এর মানটাকে কি করব, নরমাল 3 করে দেব। ক্লিয়ার। তাহলে দেখো সমান দিয়ে আমরা কি লিখব, 16,000 ইনটু কি করব, দেখো 5 20 100 এখানে কেটে দাও, মানে আমাদের 21/20 ইনটু 21/20 আর একটা লিখে দাও 21/20। ক্লিয়ার। তাহলে দেখো এখানে 0 0 0 এই তিনটা 0 কেটে দাও, 2 দুগুণে 4 দুগুণে 8। ওকে, তো এই দুই তিনটে 2 কেটে দিলে দেখো এখানে আমাদের হয়ে যাবে 2। ক্লিয়ার। তাহলে দেখো 21 21 কত, 441, আর দেখো আরেকটা 21 দুগুণে কত হচ্ছে এখানে 42 42। এবার দেখো আমরা যদি ইউনিট ডিজিট গুণ করে দেখি, দেখো এখানে 1 আছে এখানে 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিটটা অবশ্যই 2 আসবে। এবার দেখো এটা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে, তো সমূল চক্রবৃদ্ধি দেখো এখানে আমাদের প্রিন্সিপালটা কত ছিল, 16,000। তো আমাদের দেখো ইউনিট ডিজিট প্রিন্সিপালের 0 ছিল, তো তুমি যাই থাকুক না কেন আমাদের যে সমূল চক্রবৃদ্ধি থেকে আমাদের ইউনিট ডিজিট যদি 0 আমাদের বিয়োগ করা হয়, ইউনিট ডিজিট কি আসবে, আমাদের 2 ই আসবে। তো দেখো এখানে একমাত্র আমাদের অপশন নাম্বার দেখো সি তেই কিন্তু আমাদের 2 আছে ইউনিট ডিজিটটা। ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এটাই দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, যোগ ভাগ গুণ করার কিচ্ছু প্রয়োজন নেই, এইভাবে কিন্তু শর্টসে আমরা অঙ্কগুলোকে নামিয়ে নিয়ে যাব। ক্লিয়ার, বুঝতে পারলে। অপশন নাম্বার দেখো তাহলে সি এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলো আমরা চলে যাই, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে। বলছে 12টি গরু, কটা গরু, 12টা গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 15টা গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। এটা ডাইরেক্ট আমাদের দেখো একটা ফর্মুলা হয়, m1d1/w1 কি, m2d2/w2। এটা সময় কার্যের একটা সিম্পল সূত্র নয়, একটা ফর্মুলা বলতে পারো। এটা হচ্ছে যে এটা সবাই জেনে আছে। ঠিক আছে, তো সবাই এই সূত্রটা কিন্তু আমাদের জানে। তাহলে দেখো এখানে m1 কি, 12টা গরু, d1 দেখো 7 দিনে কত কিলো ঘাস খায়, 756 কিলো ঘাস খায়। তাহলে এখানে আমরা কি করে দেবো, সমান আমাদের কি হয়েছে, দেখো বলা হচ্ছে 10 দিনে 15টা গরু, তাহলে m2 আমাদের 15টা গরু
কত দিনে D2 দেখো আমাদের ডে দেখো 10 দিন বলা হয়েছে, কত কিলো ঘাস খাবে, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন বা এখানে তোমরা 100 বসিয়ে দিতে পারো। ক্লিয়ার? বা তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, যে এই যে 7 বারং কত, এখানে গুণ করে দাও, গুণ করার কোনো প্রয়োজন নেই, 12 × 7 × x রেখে দাও, এখানে আমরা ডাইরেক্ট করব দেখো 15 × 10 × 756, ঠিক আছে, কোনাগুনি গুণ করে দিলাম। বা দেখো আমরা x এর মান কি করব, দেখো 15 × 10 × 756 বাই দেখো আমাদের কি হয়ে যাবে 12 × 7 টা আমরা নিচে নামিয়ে দেবো। দেখো তাহলে 12 × 7 যদি আমরা করি, দেখো 6 বারং 72, 3 6 আমাদের 12 3 36, দেখো 7 9 63, ঠিক আছে। এবার দেখো 9 × 15 আমাদের কত কত থাকছে, দেখো 9 × 15 × 10, ঠিক আছে। তোমাদের জন্য এত ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আমাদের 1 থেকে 100 প্রতিটা স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে, না হলে এই ক্যালকুলেশনটা কিন্তু এতটা করার কোনো প্রয়োজনই ছিল না। 9 পণ্যং কত হয় 135 135, আর একটা দেখো 0 আছে, আমরা 10 এর 0 বসিয়ে দিলাম, মানে কত হবে 1350 কিলো ঘাস খাবে। কত কিলো? 1350 কিলো। এই কোশ্চেনটাও কিন্তু আমি বারবার বলছি ভিভিআই কোশ্চেন, আজকে যতগুলো কোশ্চেন তোমাদের জন্য তোলা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভিভিআই টাইপের, ওকে, যেগুলো আমাদের এক্সামে কিন্তু বারবার আসার কিন্তু চান্স রয়েই যায়, আমি তোমাদের বারবার বলছি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 কি আছে আমরা দেখে নেব। বলছে একটি অর্ধগোলকের ব্যাস, ব্যাস সমান কি দেখো 2r, 2r দেখো বলেছে 28 সেন্টিমিটার। ক্লিয়ার? ব্যাস বলেছে আমাদের 28 সেন্টিমিটার। এবার দেখো গোলক বা যাই হোক না কেন আমাদের সবসময় কি দিয়ে কাজ করি, আমরা ব্যাসার্ধ দিয়ে কাজ করি। তো দেখো আমাদের ব্যাসার্ধ কি হবে, আর আমাদের দেখো হয়ে যাবে কত, আমাদের 28/2 মানে আমাদের কত 14 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলছে তার আয়তন কত হবে। অর্ধগোলকের আয়তনের সূত্র কি, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব। ক্লিয়ার? অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব। তাহলে আমরা কি করব, নরমাল 2/3, পাই এর মান কত 22/7 ইনটু দেখো আর কিউব, আমাদের আর কত আছে 14, মানে আমরা করব 14 × 14 × 14, দেখো আর কিউব বলেছিল তো 3 তে 14 করে দিলাম, দেখো আমাদের হয়ে যাবে 7 দুগুণে 14। তাহলে দেখো আমাদের কি হচ্ছে 14 স্কয়ার, দেখো উপরে 196 করে দাও, এই দুটোকে গুণ করে দাও, আর দেখো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 4 দুগুণে, আচ্ছা এখানে নরমাল করে দাও, দেখো 2 দুগুণে আমাদের দেখো 4 করে দাও, আর এখানে দেখো 22 রেখে দাও, ঠিক আছে, গুণ করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো আমাদের যে উত্তরটা আসবে তার নিচে দেখো অবশ্যই আমাদের অপশন এখানে 3 রয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের 3 রয়ে যাচ্ছে। এবার দেখো অপশন নাম্বার এ আর ডি ছাড়া কিন্তু বাকি দুটো দেখো আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে, আমাদের এগুলো কোনো কাজ নেই। এবার দেখো এখানে 3 রইলো, এখানে আমাদের 3 রইলো। এবার আমরা দেখবো যে এই দুটোর মধ্যে কোনটা অপশন হবে। দেখো এখানে 4 দুগুণে 8 ইউনিট ডিজিট গুণ করো, আর এখানে দেখো 6 8 48, মানে আমাদের ইউনিট ডিজিটটা সব সময় কি আসছে 8 আসছে। এখানে দেখো ইউনিট ডিজিট কত আছে 5 আছে, মানে আমাদের অপশন নাম্বার এ হবে না। তার মানে আমাদের কোনটা হবে, অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হবে। যোগ ভাগ গুণ করার কোনো প্রয়োজন নেই, নরমাল সিম্পল ভাবে কিন্তু আমরা এইভাবে ম্যাথসটাকে নামিয়ে নিয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে, আরো একটি আবার সুন্দর অঙ্ক। দেখো কি বলছে, এক ব্যক্তি কি বলছে একটা টিভি কে 10% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা টিভি এখানে আমরা করে দাও, আর এখানে দেখো, আচ্ছা সরি এটাকে দেখো আগে পুরো অঙ্কটা একবার পড়ে নিয়ে যাবো। টিভিটাকে বলছে 10% ক্ষতিতে বিক্রি করছে, যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে কি 18% লাভ হতো। আচ্ছা আমাদের ক্রয় মূল্য ধরে নাও, তো সিপি ধরে নাও 100 টাকা। যে কোনো ম্যাথসকে আমরা সবসময় সিপি আমরা কি করবো 100 ধরে কাজ করবো। এবার দেখো ক্রয় মূল্য 100 টাকা বলা হচ্ছে, এবার বলছে 10% একবার ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতি মানে কি 100 টাকায় কিনলে বিক্রয় মূল্য আমাদের কত 90 টাকা। আবার বলছে দেখো আবার একবার কি করছে না 18% লাভে বিক্রি করছে, মানে 118। তো এই দুটা ডিফারেন্স কত, এই দুটা ডিফারেন্স দেখো 28, এবং এই ডিফারেন্সটাই দেখো বলা হচ্ছে যে 5600 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে? এটাই কত বলা হচ্ছে 5600, 5600। তাহলে 1 সমান কত হবে, 1 সমান হয়ে যাবে দেখো 5600/28। ক্লিয়ার? এবার বলছে যে দ্রব্যটিকে 20% লাভে যদি আমাদের বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। তাহলে 20% মানে কি, মানে আমরা ডাইরেক্ট 120 করে দেবো। দেখো 100 করলে আমাদের কি হতো, 100 করলে আমাদের ক্রয় মূল্য হতো, তো তার সাথে আবার আমাদের 120 করতে হতো, কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট 120 করে দাও। দেখো 28 এখানে কত হবে, 28 দুগুণে 56, মানে উপরে হয়ে যাবে আমাদের 200, মানে দেখো 12 দুগুণে 24, 000, এইটা হয়ে যাবে আমাদের কি বিক্রয় মূল্য। কি বললাম, বিক্রয় মূল্য আমাদের কত হয়ে যাবে 24000 ইজ দা কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো শীটে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলা হচ্ছে দেখে নিই। দেখো কি বলা হচ্ছে, বলছে একটি শহরের জনসংখ্যার 40% আমাদের কি অশিক্ষিত। ক্লিয়ার? কত পার্সেন্ট, 40% অশিক্ষিত। আচ্ছা বলছে দেখো 60% গরিব, কত শতাংশ গরিব বলছে 60% গরিব। এবার বলছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত।
তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, এটাও একটা আমাদের কিন্তু ভিভিআই টাইপ কোয়েশ্চেন। তো এটা দেখো এটাকে আমরা কিভাবে করব, ঠিক আছে। দেখো এখানে আমরা ধনী লিখে দিলাম, এখানে আমরা গরিব লিখে দিলাম। ওকে, তো দেখো ধনী আর গরিব। ওকে, এবারে ধনীদের দেখো শিক্ষিত করে দাও আর অশিক্ষিত করে দাও, আর গরিবেরও দেখো এটারও শিক্ষিত করে দাও অশিক্ষিত করে দাও। এটাকে জাস্ট আমরা ডায়াগ্রামের সাহায্যে কিভাবে করবো একটু দেখে নাও। বলছে দেখো 40% অশিক্ষিত, কত মোট দেখো বলছে 40% অশিক্ষিত। বলছে দেখো 60% গরিব। আচ্ছা, গরিব লোক বলছে 100 জনের মধ্যে 60 জন, তাহলে ধনী লোক কত, বাকিগুলো 40 জন। এবার বলছে দেখো ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। দেখো আমাদের ধনী কতজন, 40 জন, তো 40 জনের 10% কত হবে, 4 জন। তাহলে বাকি দেখো শিক্ষিত লোক কত, 36 জন। এটা কত, ধনীদের শিক্ষিত 36 জন। এবার বলছে যে ধনী আমাদের মোট দেখো, মোট আমাদের অশিক্ষিত দেখো এখানে বলা হয়েছিল যে শহরে মোট জনসংখ্যা 40% অশিক্ষিত। 40% মানে 40 জন। দেখো তার মধ্যে 4 জন যদি আমাদের ধনীদেরই অশিক্ষিত হয়, তাহলে বাকি আমাদের গরিবদের অশিক্ষিত কতজন, 36 জন। তাহলে দেখো এই 36 জনই আমাদের জানতে চাইছে যে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত। দেখো গরিবের অশিক্ষিত কত এটা আমরা ধরেছিলাম, তো 36% কিন্তু আমাদের অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলা হচ্ছে দেখে নিই। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু ছোট্ট করে লাইক করবে, অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো কিন্তু বানাতে হয়। আর বন্ধুদের কাছে এই ধরনের ক্লাসগুলো শেয়ার করে দাও। আর অবশ্যই বলবো বারবার সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের কাছে নিয়মিত প্রতিদিন আসতে থাকে। এবং শুধু আমাদের ম্যাথসের ক্লাসই নয়, জিকে, জিএস এন্ড আমাদের রিজনিং এবং বিভিন্ন মক টেস্টের কিন্তু আমরা আয়োজন কিন্তু বিভিন্ন দিনে করে থাকি। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নেক্সট কিন্তু এই ধরনের ভিডিওর জন্য। আর যারা নতুন আছো অবশ্যই আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমাদের টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে প্রতিটা ক্লাসে। আজকের যে ক্লাসটা এই ক্লাসেরও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফ পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন আমরা দেখো 7 এ কি করা হচ্ছে। বলছে দেখো বর্গাকার ভূমি বিশিষ্ট কি না, বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘন, বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনের উচ্চতা এবং সমগ্র তলের ক্ষেত্রফলের আমাদের এটা কত বলা হয়েছে দেখো, আমাদের 3 সেন্টিমিটার এন্ড আমাদের 80 বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত। এবার দেখো বর্গাকার যেহেতু ভূমি বিশিষ্ট বলা হয়েছে, তার মানে আমাদের দৈর্ঘ্য যেটা হবে প্রস্থ আমাদের সেটা হবে। তাহলে দেখো দৈর্ঘ্যটাকে আমরা কি ধরছি, দৈর্ঘ্যটাকে ধরে নাও এ, আর আমাদের প্রস্থটাকেও ধরে নাও এ, দুটোই আমাদের সমান হবে যেহেতু বর্গাকার ভূমি বলা হয়েছে। এবার দেখো বলা হচ্ছে উচ্চতা, উচ্চতাটা দেখো আমাদের 3 সেন্টিমিটার, মানে আমাদের হাইট কত, হাইট আমাদের 3 হয়ে গেল। ক্লিয়ার, এবং আমাদের ক্ষেত্রফল বলা হয়েছিল দেখো 80 বর্গ সেন্টিমিটার। এবার দেখো বর্গাকার ভূমি বিশিষ্ট আমাদের আয়তঘন, তার আয়তঘন সবসময় ক্ষেত্রফল কি হয় সমগ্র তলে, 2 ইনটু LB প্লাস BH প্লাস দেখো LH কিন্তু আমাদের সূত্র হয়ে যায়। ঠিক আছে, তো এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো দেখো 2 দিয়ে আমরা কি করব, দেখো LB, L এর আমাদের মান আছে A, B এর মান আছে A। ওকে, তো দেখো A ইনটু A মানে আমাদের A স্কয়ার। ক্লিয়ার, BH দেখো B এর মান 3, A আর আমাদের H এর মান কত 3, তাহলে আমরা এটাকে নরমাল বসিয়ে দেব 3। আর দেখো LH, L দেখো আমাদের A, আমাদের L এর মান কত A আছে, আর আমাদের H এর মান 3, তাহলে আবার দেখো আমাদের 3 করে দিলাম। ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু দেখো বলা হচ্ছে মোট ক্ষেত্রফলটা কত 80 বর্গ সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা বা দিয়ে দিই। ক্লিয়ার, তাহলে এটাকে আমরা কি দিলাম, বা দিলাম। বা দেখো আমরা এখান থেকে করব, এই দুইটাকে এ পাশে নিয়ে চলে যাও, বা a স্কয়ার প্লাস 6a ইজ ইকুয়াল টু দেখো 40 আমরা করতে পারি, বা দেখো আমরা করতে পারি a স্কয়ার মাইনাস 40 প্লাস 60। আচ্ছা এটাকে এইভাবে রাখো, a স্কয়ার প্লাস 6a মাইনাস 40 ইজ ইকুয়াল টু দেখো আমাদের 0 হয়ে যাবে। ক্লিয়ার, দেখো এবার 40 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা দেখো a স্কয়ার প্লাস 6 আমাদের প্লাস 10a মাইনাস দেখো 4a প্লাস আমাদের মাইনাস 40 দেখো যদি করি ইজ ইকুয়াল টু 0। এটা দেখো আমাদের প্লাস 10 এর দিকে মাইনাস যদি 4 এ করা হয় তাহলে কত হবে, প্লাস 6 এ। বা দেখো আমরা করে দেব a কমন নিয়ে নাও, a প্লাস 10 মাইনাস যদি আমরা 4 কমন নিয়ে নিই দেখো a প্লাস 10, বোঝা গেল, ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে কি লিখবো দেখো বা দিয়ে লিখতে পারি a মাইনাস 4 ইনটু দেখো a প্লাস 10 ইজ ইকুয়াল টু এটার মান দেখো 0। এবার দেখো a প্লাস 10 এটা যদি আমরা করা হয় তো a এর মান কত হবে, মাইনাস 10 চলে যাবে, নেগেটিভে চলে যাবে, মানে আমরা এটা নেব না। তাহলে আমরা আইদার দিয়ে কি করব, দেখো a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা আমরা করে দেবো দেখো a ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার, এর মান তাহলে আমাদের কত হলো, এর মানটা আমাদের হয়ে গেল 4। এবার বলছে দেখো ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফলটা আমাদের কত হবে, দেখো একটা আমাদের a ধরা হয়েছিল, তো l আমাদের দৈর্ঘ্য যদি আমাদের 4 হয় এন্ড প্রস্থ দুটোই আমাদের a, তো দুটোই আমাদের দেখো মান 4, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে LB, তাহলে হয়ে যাবে দেখো 4 ইনটু 4 সমান 4 4 16 বর্গ সেন্টিমিটার কিন্তু আমাদের কারেক্ট आंसर কি, সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার, তাহলে অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 8 এ কি বলা হচ্ছে।
দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে কতটা না 20 কিলোমিটার যায়। কি বললাম? স্রোতের অনুকূলে 48 মিনিটে কত যায়? 20 কিলোমিটার যায়। আচ্ছা এটা কিলোমিটার, তাহলে 1 মিনিটে আমাদের কত যাবে? দেখো 20/48 যাবে। তাহলে যদি বলি 60 মিনিটে, সবসময় ঘন্টাতে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তো 60 দিয়ে গুণ করে দাও, 4 বারং 48, 5 বারং দেখো আমাদের 60। ওকে, দেখো 4 5 এ 20, এবার দেখো 5 5 এ কত হচ্ছে? 25 কিলোমিটার, মানে 60 মিনিটে কত যাবে? 25 কিলোমিটার, মানে আমাদের স্রোতের অনুকূলে গতিবেগ কত? 25 কিলোমিটার পার হাওয়ার। বুঝা গেল? এবার দেখো স্রোতের বেগ বলা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? এবার দেখো অনুকূলে, অনুকূলে আমাদের গতিবেগ সমান কি? অনুকূলে গতিবেগ সমান কি? নৌকার গতিবেগ প্লাস দেখো আমাদের স্রোতের গতিবেগ। বোঝা গেল? অনুকূলে গতিবেগ সমান আমাদের নৌকার গতিবেগ প্লাস দেখো আমাদের স্রোতের গতিবেগ ডি প্লাস এস। দেখো নৌকার গতিবেগ আমাদের দেখো এখানে বলে দেওয়া হয়েছে 25, তো নৌকার গতিবেগ দেখো আমাদের 25, আর তার মধ্যে দেখো আমাদের স্রোতের গতিবেগটা ইনভলভ আছে। বোঝা গেল? স্রোতের গতিবেগ ইনভলভ আছে, তো দেখো অনুকূলে গতিবেগ আমাদের 25 হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারলে? অনুকূলে গতিবেগ এখানে বা দিয়ে তোমাদের দেখো বলছি, অনুকূলে গতিবেগ আমাদের কত? 25 হয়েছে, যার মধ্যে দেখো আমাদের কত? নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ, এখানে স্রোতের গতিবেগ দেখো আমাদের 5 বলে দিয়েছে, তো 5, নৌকার গতিবেগ যদি আমরা x ধরে নিই, বা দেখো আমরা x করে দেবো, x = 25 - 5, মানে আমাদের 20 কিলোমিটার পার হাওয়ার। বোঝা গেল? 20 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা হয়ে যাবে আমাদের নৌকার বেগ। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার সি দেখো এখানে আমাদের কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 9 এ কি বলা হচ্ছে, যে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় কত? 5 মিনিটে। তাহলে একটি নল দিয়ে প্রতি মিনিটে যদি 6 লিটার জল প্রবেশ করানো হয়, তাহলে চৌবাচ্চাটা খালি হতে দেখো 10 মিনিট সময় লাগে। ওকে, চৌবাচ্চাতে কত জল ধরে? আচ্ছা আমাদের নরমাল যদি 5 মিনিট আমাদের চৌবাচ্চাটা খালি হয়, তো দেখো চৌবাচ্চাটা আমাদের কত লিটার জল ধরে? এটা একটা নরমাল কিন্তু সূত্র মনে রেখে দেবে, কি? 5 * 10 বাই কি করে দেবে? 10 - 5 ইনটু কি করে দেবে? ইনটু করে দেবে 6। ক্লিয়ার? এই ছোট্ট করে এটা একটু মনে রেখে দেবে। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বেশি কিচ্ছু করার দরকার নেই, এইভাবে কিন্তু তোমরা অঙ্কটার উত্তর মিলিয়ে ফেলতে পারবে। ওকে, 5 10 এ দেখো 50 করে দাও, নিচে 5 করে দাও, ইনটু 6 করে দাও, 5 দেখো 10 এ 50 সমান হয়ে যাবে দেখো 10 * 6, মানে কত? চৌবাচ্চাতে 60 লিটার জল ধরে। কত লিটার জল ধরে? 60 লিটার জল ধরে। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো বি, কিন্তু এইভাবে আমরা শর্টকাটে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমরা কোশ্চেন নাম্বার দেখো 10 এ কি বলা হচ্ছে, যে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত। দেখো ফার্স্ট এরটা আমাদের আছে মিল্ক, দেন তারপরে কি আছে? ওয়াটার আছে। এখানে দেখো এখানে আমাদের মিল্ক আছে, আর এখানে আমাদের দেখো ওয়াটার আছে। তো এই দুই প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত আমাদের কত হবে? না 4:1 হবে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো আমরা শুধু দুধ দুধ এইটাকে নিয়ে কিন্তু আমরা অ্যালিগেশনের মাধ্যমে করার চেষ্টা করব। তাহলে দেখো দুধ কত আছে? 7 আছে। কতর মধ্যে আছে? দেখো 2 আর 7 মানে 9 এর মধ্যে আছে। ক্লিয়ার? ফার্স্ট মিশ্রণে। সেকেন্ড মিশ্রণে দুধটা কত আছে? দেখো 9 আছে, তো এখানে 9 করে দাও। দেখো কতর মধ্যে আছে? 9 2 11 এর মধ্যে কিন্তু 9 আছে। ওকে, এবার দেখো আমাদের যে মিশ্রণটা করতে হবে সেটা দেখো, সেখানে আমাদের দুধ কত বলা হয়েছে? যে 4 করতে হবে। ওকে, কতর মধ্যে? দেখো 4 + 1 5 এর মধ্যে কিন্তু আমাদের 4 করতে হবে। অ্যালিগেশন করে দাও, একেবারে কিন্তু শর্টে এটা অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 7 এর 9 থেকে আমরা কি করব? 4 এর 5 বিয়োগ করে দেব, 45, 9 5 এ 45 মানে 5 7 এ 35 মাইনাস দেখো 4 9 আমাদের 36। কি হলো? তাহলে এখানে আমাদের দেখো 1 এর 45 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার দেখো 9 এর 11 থেকে আমরা যদি 4 এর 5 বিয়োগ করে দেই, দেখো 55 হয়ে যাবে। 11 এর 5 এ 55 মানে 5 9 5 9 45 মাইনাস দেখো 5 11 55 মানে 4 11 44। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাদের 1/55 হয়ে যাচ্ছে। এটা কিসে আছে? এটা অনুপাতে আছে। তার মানে এটা দেখো উল্টে যাবে, 45 আমাদের কত হয়ে যাবে? 55 হয়ে যাবে। দেখো 5 9 45 দেখো 5 11 55, 9:11, এটা কিন্তু তোমাদের কারেক্ট आंसर হয়ে যাবে, যেটা তোমাদের অপশন নাম্বার এ তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 10 এ 11 এ কি বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, এই কোশ্চেনটাও আমি যতগুলো আজকে কোশ্চেনস করাচ্ছি বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেনস কিন্তু তোমাদের ভিভিআই। এই ধরনের কোশ্চেনস তোমরা কিন্তু এক্সাম দিয়ে আসার পর বলে দেবে যে স্যার আপনি এই কোশ্চেনস গুলো করিয়েছেন, প্রত্যেকটা কোশ্চেনস কিন্তু সেই টাইপেরই কোশ্চেনস আমাদের এক্সামে এসেছে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, দুটি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত কত? 1:3। তাহলে তার ব্যাসার্ধের অনুপাতটা কত হবে? আচ্ছা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হয়? দেখো আয়তনের সূত্র হয় πr²h। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের দুটোই লম্ববৃত্তাকার চোঙ বলা হচ্ছে, তো r টাকে আমরা r1 ধরবো, h টাকে h1 ধরবো। তাহলে দেখো
নর্মাল কি হবে পাই r1 স্কয়ার h1 ইজ টু দেখো করে দেবো পাই r2 স্কয়ার h2। দেখো দুটাই লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়েছে, তো আমরা চিনতে জাস্ট এটাকে r1 r2 h1 h2 করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো পাই বাই কেটে দাও, তো পাই বাই কেটে দাও। এবার দেখো উচ্চতা কত বলা হয়েছিল 1 3, তার মানে r1 স্কয়ার ইনটু দেখো 1 ইজ টু আমরা লিখতে পারি দেখো r2 স্কয়ার ইনটু দেখো 3। তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে করাচ্ছি। বা দেখো আমাদের r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 3/1। ক্লিয়ার? বা দেখো আমরা করতে পারি r1 ইজ টু দেখো r2, এটা যদি আমরা করি ইজ ইকুয়াল টু কত হবে দেখো 3:1। এবার দেখো এটার উপরে কিন্তু রুট চলে আসবে, মানে আমাদের দেখো হয়ে যাবে কি দেখো এর পাশে আমাদের স্কয়ার ছিল, স্কয়ারটা আমাদের এর পাশে ট্রান্সফার করে দিলে রুটে এসে যাবে, মানে আমাদের √3:1 আমাদের অপশন নাম্বার দেখো এ তে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে, এটা একটু কোশ্চেন্সটা দেখো, এই কোশ্চেন্সটাও ভালো। এই ধরনের কোশ্চেন্স গুলোতে কিন্তু ছেলেরা মানে অ্যাকচুয়ালি বেশি সোজা ভেবে নেয়, তো এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু করতে পারে না, তো এগুলোও কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। বলছে অরুণের আয়, অরুণের আয় দেখো বরুণের আয় থেকে 30% বেশি। বি বরুণ, এ অরুণ ধরে নাও। তো দেখো অরুণের আয় 30% কার থেকে বেশি? বরুণের থেকে। তো বরুণ যদি আমাদের 100 হয় তাহলে অরুণ কত হবে 130। এবার বলছে বরুণের আয় অরুণের থেকে শতকরা কত কম, দেখো কত কম 30 কম, তাহলে কতর মধ্যে দেখো অরুণের থেকে বাই 130 করে দাও ইনটু দেখো 100 করে দাও। ক্লিয়ার? তাহলে দেখো 0 0 একটা কেটে দাও, উপরে দেখো হয়ে যাচ্ছে আমাদের 300 বাই কত 13 হয়ে গেল। দেখো 13 দুগুণে 26, 26 4 শূন্য পড়ে রয়েছে, 3 তেরং দেখো আমরা 39 করে দিলাম। দেখো 3 তেরং 39 করে দেওয়ার পর আমাদের কত হচ্ছে 1 শূন্য, আমাদের 39 1 শূন্য পড়ে রয়ে যাচ্ছে, মানে একটা যদি আমরা 0 দেই দেখো 7 তেরং আমাদের কিন্তু 91 হয়ে যাবে। দেখো তাহলে আমাদের কোনটা হচ্ছে, দেখো আমাদের 23.07 এখানে কোথায় আছে দেখো অপশন নাম্বার দেখো এ তে আছে, অপশন নাম্বার তাহলে এ হয়ে যাবে এই কোশ্চেনটার জন্য কিন্তু কারেক্ট অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 13 এ কি বলা আছে, যে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। দুধ ও জলের মিশ্রণে কতটা, আচ্ছা এখানে একটু রেশিওটা দেখে নাও তো, মিল্ক এন্ড ওয়াটার। এখানে দেখো 60% দুধ যদি থাকে তাহলে জল কতটা আছে, বাকিটা 40%, তাহলে 0 0 কেটে দাও। তাহলে দেখো আমাদের রেশিওটা কি হয়ে যাচ্ছে 3:2 আমাদের কিন্তু রেশিওটা হয়ে গেল। এবার দেখো কি বলছে, এখানে আমাদের মিল্ক করে দাও, এখানে আমাদের ওয়াটার করে দাও। দেখো মিল্ক যদি আমাদের মোট কতটা থাকে এইরূপ 35 কেজি মিশ্রণ, তাহলে 35 কিলোর মধ্যে দেখো এটা 5 3 2 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দেখো 7 এ হচ্ছে, মানে এটা আমাদের 3 7 21 আছে, এটা আমাদের দেখো 7 2 14 আছে। তাহলে মিল্ক কতটা, মিল্ক দেখো আমাদের 21 কেজি আছে। ওকে, ওয়াটার কতটা আছে, ওয়াটার দেখো আমাদের 14 কেজি আছে। এবার বলছে আর কত কেজি দুধ মেশালে, আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তাহলে দেখো দুধ মেশাতে বলা হচ্ছে, তো উপরে ডাইরেক্ট y যোগ করে দাও। y ইজ ইকুয়াল টু ধরি আমরা y কেজি দুধ মেশাবো, তো দেখো আমাদের দুধটা কত হবে, উপরে আমাদের 65 হবে, তাহলে বাকিটা কি, বাকিটা আমাদের জল পড়ে রয়ে যাবে। জলটা কত 100 - 65, মানে দেখো 35 হয়ে যাবে। ক্লিয়ার? দেখো 5 13 65, আর দেখো 5 7 35, বা দেখো আমরা এখান দিয়ে লিখতে পারি দেখো 7 2 14 মানে 147 প্লাস 7y, কোনাকুনি গুণ করে দাও। নরমাল দেখো 14 * 13 করলে 14 10 কে 140, আর 3 14 42, মানে দেখো 182 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বা দেখো আমরা 7y = লিখে দেবো 182 - 147। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো 7 5 12, আর এখানে দেখো 4 3, মানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 4 কে 5 3 8, মানে 7y = 35। বা দেখো আমাদের y এর মানটা কত হয়ে গেল, y এর মান দেখো আমাদের হয়ে গেল 35/7, মানে 5 আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার? আমাদের অপশন নাম্বার দেখো কোথায় আছে, অপশন নাম্বার দেখো আমাদের ডি তে হয়ে যাচ্ছে 5 কিন্তু আমাদের 5 কিলো কি দুধটা মেশাতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 14 এ কি বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে, কি বলছে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আচ্ছা তাহলে প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ দেখো 2 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো বলছে এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় কত 10 মিনিটে। আচ্ছা 10 মিনিটে কত যাচ্ছে দেখো 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে 1/10 * 60। ক্লিয়ার? তাহলে 60 মিনিটে আমাদের কত যাচ্ছে 6 কিলোমিটার। বুঝতে পারলে 60 মিনিটে কত গেল 6 কিলোমিটার। এবার বলছে তাহলে আমাদের স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে, তাহলে মাঝির সময় লাগবে মানে স্থির জলে মানে কি, নৌকার গতিবেগ আমাদের বার করতে বলা আছে, ডি এর মান আমাদের বার করতে বলা আছে। নৌকার গতিবেগ কি ডি। এবার দেখো আমাদের অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ দেখো আমাদের 6 কিলোমিটার পার হাওয়ার, আর প্রতিকূলে গতিবেগ দেখো আমাদের কত, প্রতিকূলে গতিবেগ দেখো আমাদের 2 কিলোমিটার পার হাওয়ার। এবারে যদি আমাদের নৌকার গতিবেগ বার করতে বলা হয়, নৌকার গতিবেগ যদি আমাদের বার করতে বলা হয় তখন আমরা কি করব, দেখো নৌকার গতিবেগ যখন বার করতে বলা হবে তখন আমরা কি করব, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। দেখো অনুকূলে গতিবেগ 6 আছে, প্রতিকূলে গতিবেগ 2 আছে, বাই 2 করে দাও। দেখো 8/2 মানে আমাদের 4 কিলোমিটার পার হাওয়ার। এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের ডি এর মান হয়ে গেল।
এবার দেখো বলা হচ্ছে যে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে দেখো 4, আচ্ছা এখানে তোমাদের এভাবে লিখো, দেখো 4 কিলোমিটার যাচ্ছে কত 60 মিনিটে। দেখো আমাদের বলা হচ্ছে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, দেখো 60/4 করে দেবো, তাহলে দেখো 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে ইনটু নরমাল ভাবে 4 5 করে দাও। ঠিক আছে, তো দেখো 4 15 60 মানে 5 15 কত, 5 15 দেখো 75, এটা কিসে আসলো, দেখো এটা আমরা মিনিটে করেছিলাম, তো এটা 75 মিনিট। 75 মিনিট মানে দেখো আমাদের নরমাল ভাবে করব 1 ঘন্টা 15 মিনিট আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, খুবই ছিল সুন্দর অঙ্কটা। তো অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার তোমাদের এক্সামে আসবে, বারবার বলছি ক্লাসটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কিন্তু দেখার চেষ্টা করো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে, যে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় দেখো 100 আমাদের 14.5, আচ্ছা 24 জন ছাত্রের গড় বয়স কত বলছে, 1 আমাদের 14.5, ক্লিয়ার, কত বলা হচ্ছে 14.5। আচ্ছা তাহলে 24 জন ছাত্রের গড় বয়স যদি 24 আমাদের 14.5 হয়, তাহলে মোট বয়স কত হবে, দেখো 24 ইনটু 14.5 যদি করা হয়, তো এটা দেখো হয়ে যাবে 348, 348 আমাদের বছর এসে যাচ্ছে, ক্লিয়ার। আবার দেখো 13.5 বছর গড় বয়স যুক্ত কি করছে না 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি করা হচ্ছে, তাহলে কত 8 জন ছাত্রের গড় বয়স কত 13.5, তাহলে এখানে আমাদের মোট দেখো 8 জন ছাত্রের গড় বয়স যদি 13.5 হয়, তাহলে মোট বয়স কত হবে, দেখো এটা গুণ করলে তোমাদের এসে যাবে দেখো 108, কত বললাম 108 এসে যাবে। তাহলে মোট বয়সটা কত হচ্ছে দেখে নাও, 8 8 16 6 4 1 5 3 1 4 456 এসে গেল। মোট ছেলে কটা হলো একটু দেখে নাও তো, 24 প্লাস 8 মানে কত জন, 32 জন কিন্তু আমাদের এখন ছেলের সংখ্যা। বলছে দেখো ভর্তি ক্লাসে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত, তো 32 মানে 4 আসছে 32, এখানে দেখো 4 1 4 4 1 4 4 4 16, ওকে। তাহলে দেখো আমরা যদি, আচ্ছা এখানে এটাকে এইভাবে লিখো 8 লিখো, মানে 114 বাই আমরা কি করে দেবো 8 করে দেবো। দেখো 8 এ 8 9 10 11 3 4 মানে 8 4 এ 32, ঠিক আছে 33 34 2 0 হয়ে যাচ্ছে। দেখো 8 2 16 8 5 40 মানে 14.25 কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার দেখো বি তে আছে, ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো আমাদের, দেখো কোশ্চেন নাম্বার কত 16 এ দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 বলছে বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয়। আচ্ছা বার্ষিক সুদের হার মানে কি রেট অফ ইন্টারেস্ট, এটা আমাদের ধরো সমান বলা হচ্ছে, তো এটাকে কি ধরে নাও তো ছোট্ট করে, এবং বলছে দেখো সময় মানে কি আমাদের টাইম সমান আমাদের কি বলা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, তো টাইম সমান আমরা কি করব এটাকে আমরা কে ধরে নিচ্ছি, ক্লিয়ার। এবার বলছে দেখো 2500 টাকা সরল সুদ 400 টাকা, তাহলে দেখো আমাদের নরমাল কি সিম্পল ইন্টারেস্টের নরমাল আমাদের ফর্মুলা কি আছে, i is equal to PRT by 100, তো i এর মানটা দেখো আমাদের কত আছে, i এর মান আমরা 400 বসিয়ে দিলাম, i এর মান কত বসিয়ে দিলাম বা দিয়ে দেখো i এর মান 400 বসিয়ে দাও, p এর মান দেখো আমাদের 20 আমাদের 2500, তো 2500 ইনটু দেখো r আর t এর মান কত আছে, দেখো k কি আছে, ওকে। তো নরমাল k ইনটু k বাই আমরা করে দেব 100, দেখো কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 400 ইনটু 100 বাই দেখো 2500, ওকে। এইটা ইজ ইকুয়াল টু দেখো k স্কয়ার আমরা লিখে দিতে পারি, দেখো দুটো কি আছে, তাহলে 0 0 0 0 কেটে দাও, দেখো 25 4 4 এখানে কিন্তু আমাদের 16 হয়ে যাবে, 16 এ আমাদের কিন্তু কেটে যাবে 425 দিয়ে, ওকে। দেখো তাহলে বা আমাদের k এর মান কত হলো, k এর মান আমাদের দেখো এসে গেল 4। এবার দেখো বলছে যে k এর মান যদি 4 হয়, আমাদের দেখো সরল সুদের হার কত, তো k এর মান এখানে আমরা 4 বসিয়ে দাও, দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার রেট অফ ইন্টারেস্ট আমাদের অপশন নাম্বার সি, দেখো 4 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে, ক্লিয়ার, বুঝতে পারলে তাড়াতাড়ি। চলো এই ধরনের কোশ্চেনস গুলো কিন্তু এই ধরনেরই আমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে কিন্তু স্যারের জন্য লাইক করে দিতে পারো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো তোমাদের জন্য সুবিধার্থে আমি ডান দিকে ছবিটা এঁকে দিচ্ছি, এই যে দেখো এটা একটা আমাদের বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রে দেখো এটা পরিবৃত্ত, এটা আমাদের এটা পরিবৃত্ত আর এটা আমাদের দেখো অন্তর্বৃত্ত, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবার দেখো বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা এই বর্গক্ষেত্রের বাহু, এই বর্গক্ষেত্রের বাহুটাকে তোমরা এ ধরে নাও তো, দেখো বর্গক্ষেত্রের যদি আমাদের বাহু এ হয়, তাহলে বর্গক্ষেত্রের যে দেখো এই যে বাহু, এই বাহু আমাদের কি হচ্ছে এ হচ্ছে, তাহলে দেখো এই যে ভিতরের আমাদের অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তের আমাদের ব্যাস কত হয়ে যাবে, ব্যাসও আমাদের এ হবে, তাহলে অন্তর্বৃত্তের আমাদের যদি বলা হয় ব্যাসার্ধ মানে r ইজ ইকুয়াল টু কি হবে, দেখো a/2 হবে, ক্লিয়ার, ব্যাসার্ধ কি হবে a/2 হবে। এবার দেখো অন্তর্বৃত্তের আমাদের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের আমাদের সবসময় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় কি পাই আর স্কয়ার, কি বললাম পাই আর স্কয়ার সমান দেখো, আর এখানেও আমাদের পাই আর স্কয়ার হবে, তো পাই আর স্কয়ার মানে আমরা নরমাল লিখবো দেখো পাই আর আর স্কয়ার মানে আমাদের a এর মান, আমাদের r এর মান কত দেখো a/2, তো a/2 এর হোল স্কয়ার করলাম, ক্লিয়ার, এটাও গেল আমাদের অন্তর্বৃত্ত, ওকে। এবার এই পাশটা আমরা কি করব পরিবৃত্তটা করব,
এবার দেখো একটা জিনিস বোঝার আছে এখানে। এবার দেখো বর্গক্ষেত্রে যদি আমাদের বাহু এটা যদি আমাদের এ বলা হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে? এই বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? কর্ণ হবে a √2। তোমরা জানো বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইনটু বাহু, তাহলে a √2 হয়ে গেল আমাদের কর্ণ, a√2। এবার দেখো যেটা আমরা বর্গক্ষেত্রের কর্ণ টেনেছি সেটা দেখো পরিবৃত্তের কি হয়ে গেছে? ব্যাস হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ আর আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যাবে? দেখো a√2/2। তাহলে দেখো পরিবৃত্তের আমাদের ক্ষেত্রফল কি করব? নরমাল পাই আর স্কয়ার। তাহলে পাই দেখো a√2/2, এটার আমরা কি করব? হোল স্কয়ার করব। ক্লিয়ার? দেখো পাই পাই দুই পাশেই কেটে দাও, দেখো তাহলে আমাদের হয়ে যাবে এই পাশে a²/4 ইস টু এ পাশে দেখো আমাদের হয়ে যাবে a²√2। √2 থেকে দেখো নরমাল ভাবে 2 বেরিয়ে চলে আসবে, স্কয়ার আছে, বাই দেখো নিচে হয়ে যাবে 4। দেখো 4 4 কেটে দাও, স্কয়ার কেটে দাও, সমান দেখো 1:2। দেখো এখানে আমাদের কিন্তু কারেক্ট आंसर হয়ে গেছে। এই ধরনের কোশ্চেনস গুলো কিন্তু বারে বারে তোমাদের एग्जाम এ আসে এবং পরবর্তী দিনেও কিন্তু আমি বারবার বলছি 100% গ্যারান্টি। দেখো 100% গ্যারান্টি, নট ওয়ারেন্টি, 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ধরনের কোশ্চেনস গুলো কিন্তু তোমাদের আপকামিং ডব্লিউপি কেপি एग्जाम এ কিন্তু অবশ্যই আসবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 18 এ কি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার দেখো 18 বলছে কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়। কত বছরে? 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়। তাহলে দেখো আমাদের প্রিন্সিপাল, ধরো তুমি ব্যাংকে যদি x টাকা রাখো তাহলে সেটা সুদ কত হচ্ছে? দেখো সুদটা হয়ে যাচ্ছে 2x। তাহলে দেখো 2x আর x এই দুটো মিলেই তো 3x হচ্ছে, তাই তো? দেখো 3 গুণ বলা হয়েছে, তাহলে দেখো সুদের হার কত। এবার দেখো আমাদের নরমাল সিম্পল ইন্টারেস্ট, আমাদের সরল সুদের সূত্র কি? i PRT/100। ক্লিয়ার? তো দেখো আমাদের i টা কত? i আছে আমাদের দেখো 2x, বা দেখো আমরা এখানে তাহলে ডাইরেক্ট লিখে দাও যে 2x p এর মান দেখো x, r এর মান আমাদের কত? r এর মান আমাদের দেখো 25 ইয়ার্স বলেছে, তো টাইমের মানটা আমরা 25 করে দিলাম। আর আমাদের দেখো r সরল সুদের হারটা জানতে চাইছে, তো r নরমাল r লিখে দাও, বাই করে দেবো 100, বা দেখো আমরা এখান থেকে করে দেবো r 2x 100/x 25। ক্লিয়ার? x x কেটে দাও, 25 4 দেখো 100, 4 দুগুণে 8%। দেখো আর আমাদের r এর মানটা কি বেরিয়ে গেল? রেট অফ ইন্টারেস্ট আমাদের কি 8%, একটু কারেক্ট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো তাহলে আমাদের বি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 19 এ কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 19 এ বলা হচ্ছে যে এ ও বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে কি যাত্রা শুরু করে। আচ্ছা এখানে আমরা নরমাল ভাবে দেখে নিচ্ছি। দেখো এটা ধরো 180 কিলোমিটার ডিসটেন্স। ক্লিয়ার? কত? এই যে আমাদের ডিসটেন্সটা, এটা ধরো 180 কিলোমিটার। এখান থেকে দেখো এ আর বি দুজনেই আমাদের দেখো একই টাইমে কি করছে না, এই সাইডে কিন্তু আমাদের যাত্রা শুরু করছে। ওকে, এবার বলছে দেখো এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে এবং বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছচ্ছে। আচ্ছা 180 কিলোমিটার, এ যদি 12 কিলোমিটার পার হাওয়ার গতিবেগে যায়, তাহলে 12 কিলোমিটার পার হাওয়ার যদি 180 কিলোমিটার যায়, তাহলে কত ঘন্টা সময় লাগবে? দেখো 15 হাওয়ার কিন্তু সময় লাগবে। এবার দেখো এ এর সময় লাগছে 15 হাওয়ার। কি বললাম? এ এর সময় লাগছে 15 হাওয়ার। তাহলে দেখো বি এর সময় কত লাগবে? দেখো বলছে বি অপেক্ষা 3 ঘন্টা আগে গিয়েছিল, তার মানে বি এর নিশ্চয়ই আমাদের কত টাইম লেগেছে? 18 ঘন্টা লেগেছে। 15 + 3 মানে 18 ঘন্টা বি এর সময় লেগেছে। ওকে, তো দেখো 180 কিলোমিটার যদি বি 18 ঘন্টায় যায়, তার মানে কত স্পিডে গেছে যদি আমরা বলি, দেখো 18 10 কে 180। ক্লিয়ার? তো 10 কিলোমিটার পার হাওয়ারে কিন্তু আমাদের বি কোথায় গিয়েছিল? এই 180 কিলোমিটার ডিসটেন্সটা কভার করেছে। বুঝতে পারলে? তাহলে আমাদের বি এর স্পিডই দেখো জানতে চাইছে যে বি এর গতিবেগ কত ছিল। অপশন নাম্বার দেখো বি 10 কিলোমিটার পার হাওয়ার ইজ দা কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 20 তে কি বলা হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 20 কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ কত 10 ঘন্টায় যাচ্ছে। আচ্ছা অনুকূলে বলছে দেখো 150 কিলোমিটার পথ কত 10 ঘন্টায় যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 150/10 মানে দেখো আমাদের হয়ে যাবে কত? 150/10 মানে দেখো 15 কিলোমিটার পার হাওয়ার, প্রতি ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। এবার বলছে দেখো স্রোতের প্রতিকূলে কি করছে? একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগছে। মানে কতটা দূরত্ব আমাদের এসছে? 150 কিলোমিটার স্রোতের প্রতিকূলে আসছে। দেখো তাহলে 3 গুণ সময় মানে কি? আগে দেখো এখানে 10 ঘন্টা লেগেছিল, 3 গুণ সময় মানে এখানে 30 ঘন্টা। তাহলে দেখো 3 দিয়ে কেটে দাও, তাহলে প্রতিকূলে গতিবেগ কত? দেখো 3 5 এ 15, তাহলে 5 কিলোমিটার পার হাওয়ার। দেখো এটা আমাদের প্রতিকূলের গতিবেগ। ক্লিয়ার? প্রতিকূলের গতিবেগ দেখো তাহলে কত হয়ে গেল? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে নৌকাটির নিজস্ব গতিবেগ কত? নৌকাটির নিজস্ব গতিবেগ কত? দেখো অনুকূলে গতিবেগ মানে কি? অনুকূলে গতিবেগ মানে কি? অনুকূলে গতিবেগ মানে হচ্ছে যে আমাদের দেখো নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তো ডি প্লাস এস। তো অনুকূলে দেখো গতিবেগ আমাদের কত বলা হয়েছে? 15। দেখো তার মধ্যে আমাদের এখানে কি আছে? এবার দেখো এখানে আমাদের কি বলা হয়েছিল? এখানে আমাদের দেখো প্রতিকূলে গতিবেগ বলা হয়েছিল।
আচ্ছা, এটাকে তোমরা এইভাবে সলভ করো। ওকে, কি বলছি দেখো, নৌকা নিজস্ব যখন গতিবেগ বলবে ডি সমান করবে দেখো অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। এটা আমি আগেও তোমাদের বলেছি যে a প্লাস p অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। দেখো অনুকূলে গতিবেগ কত আছে 15 আছে, প্রতিকূলে গতিবেগ কত আছে 5 আছে, বাই 2 করে দেবো। দেখো 20/2 মানে 10 কিলোমিটার পার হাওয়ার কিন্তু আমাদের নৌকার গতিবেগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো এ তে আমাদের আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 20 নাম্বার কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে আবার একবার বলবো যে অবশ্যই ছোট্ট করে লাইক করে বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের নেক্সট ক্লাস কিন্তু আমাদের প্রতিদিন আসতে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 21 এ আমাদের কি বলা হচ্ছে যে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ একটি যদি টিভি কিনে টেপ রেকর্ডারটিকে 20% লাভে, টিভিটিকে যদি আমাদের 10% ক্ষতিতে আমাদের 10% লাভে বিক্রি করা হয়, তো মোটের ওপর দেখো 12% কি আমাদের লাভ হয়, প্রফিট হয়, প্রফিট জেনারেট হয়। ওকে, তো দেখো এই পাশে আমরা টেপ করে দাও, তো এ পাশে টেপ করে দাও, এ পাশে আমাদের টিভি করে দাও। ওকে, এই দুটোকে আমরা কি করব, অ্যালিগেশনের মাধ্যমে করার চেষ্টা করব। এবার দেখো টেপ থেকে বলা হয়েছিল কত 20% লাভে, আচ্ছা টিভিটিকে কত 10% লাভে করা হয়েছিল। এবার দেখো দুটোর উপরে কত লাভ হয়েছে 12% আমাদের কি প্রফিট জেনারেট হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো অ্যালিগেশন করলে দেখো 10 থেকে 12 মানে আমাদের দেখো এখানে 2 হয়ে যাবে, আর দেখো 20 থেকে 12 মাইনাস করলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের দেখো 8 হয়ে যাচ্ছে। নরমাল ভাবে তাহলে এটা যদি আমরা অনুপাত করে দেই দেখো 1:4 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 1:4 হয়ে যাচ্ছে আমাদের এই টেপ ইনটু টিভির কি ক্রয় মূল্যের অনুপাতটা। এবার দেখো বলা হচ্ছে যে টিভির ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা, এ মানে আমাদের 1 মানে কি 1 মানে আমাদের x, আচ্ছা 4 মানে কি 4 মানে 4x। তাহলে দেখো x প্লাস 4x এই দুটোর মোট দাম কত বলা হয়েছিল, দেখো আমাদের বলা হয়েছিল 10,000 মানে 10,000। ওকে, বা দেখো আমাদের 5x আমরা করে দিতে পারি দেখো 10,000। ক্লিয়ার? বা দেখো আমরা x এর মান তাহলে আমাদের দেখো দাঁড়িয়ে যাবে 2000। ওকে, 2000 টাকা আমাদের x এর দাম। এবার দেখো টিভির ক্রয় মূল্য, টিভির আমরা কি ধরেছি 4x, তো দেখো 4 ইনটু 2000 মানে আমাদের দেখো 8000 টাকা কিন্তু আমাদের হয়ে গেল কি 8000 টাকা আমাদের হয়ে গেল টিভির ক্রয় মূল্য। ক্লিয়ার? এটা আমাদের হয়ে যাবে সিপি। চলো আমাদের তাহলে দেখো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের 21 কোশ্চেনের জন্য কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 22 তে দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, আমাদের অংশীদারি কারবার থেকে দেখো একটা সুন্দর প্রশ্ন দেওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু বারবার বলা হচ্ছে যে 25 যে আজকের কোশ্চেন্স কিন্তু আমরা আলোচনা করব, সেই 25 কোশ্চেন্স এর মধ্যে এই 25টা টাইপেরই কোশ্চেন্স আমি লিখে দিচ্ছি তোমাদের, কিন্তু এক্সামে কিন্তু এই টাইপস এর কোশ্চেন গুলো নিয়ে কিন্তু থাকবে। ঠিক আছে? এটা ওয়ারেন্টি কিন্তু, ঠিক আছে, ওয়ারেন্টি না, এটা কিন্তু গ্যারান্টি দিলাম তোমাদের। চলো দেখে নেব আমরা কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো। এবিসি একটি যৌথভাবে ব্যবসা শুরু করছে। ওকে, এবার বলছে দেখো এ 8 মাসের জন্য কত টাকা 1000 টাকা বিনিয়োগ করছে, বি 9 মাসের জন্য 1500 টাকা বিনিয়োগ করছে, সি 6 মাসের জন্য কত 1800 টাকা বিনিয়োগ করছে। তাহলে মোট আমাদের যদি লাভ হয় 1615 টাকা, তাহলে বি এর লভ্যাংশ কত। অনেক বড় অঙ্কটা দেখে মনে হচ্ছে, কিন্তু জাস্ট এটাকে আমরা 2 লাইন 3 লাইনের মধ্যে কিন্তু করে দেব। কিভাবে করব দেখো, আমাদের লভ্যাংশ, লভ্যাংশ সমান একটু জেনে রাখো এখানটা, লভ্যাংশ কি, লভ্যাংশ সমান বিনিয়োগ। বিনিয়োগ মানে তুমি যত টাকা বিনিয়োগ করছো সেটা ইনটু কি, সেটা ইনটু হয় টাইমটা। তোমার টাইম তুমি কতটা সময়ের জন্য বিনিয়োগ করলে এবং কত টাকা বিনিয়োগ করলে, সেই দুটোর কিন্তু গুণফলটাই আমাদের কি হয় লভ্যাংশ হয়। ক্লিয়ার? তাহলে দেখো এর কত, এ দেখো 8 মাসের জন্য বিনিয়োগ করছে, কত টাকা বিনিয়োগ করছে 1000, 1k ইনভেস্ট করছে। ওকে, তো দেখো 1000 করে দিলাম। ইস্টু দেখো বি এর কত টাকা, বি এর দেখো 9 মাসের জন্য দেখো কত টাকা 1500 টাকা, তো 1500 করে দাও। ইস্টু দেখো সি এর দেখো 6 মাসের জন্য কত টাকা 1800 টাকা করে দাও। তো দেখো এই তিনটা দেখো অনুপাত আমরা যদি নরমাল ভাবে বার করার চেষ্টা করি, দেখো 0 0 0 0 0 0 কেটে দাও। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে 8 10 80 ইস্টু 9 15 135 ইস্টু দেখো 8 6 16 ইনটু আমাদের দেখো 18 ইনটু 6, 18 ইনটু 6 দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 6 18 কত 108। আচ্ছা 6 18 দেখো 4 6 48, ওকে আমাদের 108 হয়ে গেল। তো দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা। এবার দেখো বি এর লভ্যাংশ, মোট লাভটা কত হয়েছে দেখে নাও তো 1615। তো দেখো 1615 তার মধ্যে বি এর কত আছে 135, 135 আছে, কতর মধ্যে দেখো আমাদের এটা তিনটে যোগ করে নাও, দেখো 188, 188, 135, এটা দেখো 8 5 13 3 1 মানে 8 4 12 2 আর দেখো 323। ক্লিয়ার? 323 এর মধ্যে দেখো এই 323 এটা কিন্তু আমাদের 5 এর 1615 এর সাথে কেটে যাবে। ওকে, তাহলে আমাদের কত হবে 5 ইনটু 135 মানে আমাদের দেখো 5 একে 5 5 3 15 5 একে আচ্ছা 5 5 25 এর 5 2 5 3 15 7 আর এখানে দেখো 5 একে 5 একে 6 675 টাকা কিন্তু আমাদের কি না আমাদের বি পেয়ে যাবে। বোঝা গেল? অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে।
বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 23 তে কি বলা আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 23 বলছে এ এবং বি দুটো স্থানের মধ্যে দূরত্ব কত? এ এবং বি দুটো স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। আচ্ছা করে দাও। এটা ধরো এ বি আর এটা ধরো আমাদের বি এরিয়া। এই দুটোর মধ্যে ডিসটেন্সটা কত হচ্ছে? 220 কিলোমিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো এবার দেখে নিচ্ছি। দেখো কি বলছে যে একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে, কতটা? 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে রওনা দেওয়ার পর 2 ঘন্টা পর, আচ্ছা তাহলে 2 ঘন্টায় যদি 40 কিলোমিটার করে যায়, প্রতি ঘন্টায় যদি 40 কিলোমিটার যায়, তাহলে দেখো 2 ঘন্টা কত যাবে? 80 কিলোমিটার। ক্লিয়ার? 80 কিলোমিটার যাবে। তাহলে দেখো বাকিটা কত থাকছে? বাকিটা দেখো 220 মাইনাস 80, মানে এখানটা দেখো 140 কিলোমিটার কিন্তু রয়ে যাচ্ছে। কোন এরিয়াটা? এই এরিয়াটা দেখো 140 কিলোমিটার রয়ে যাচ্ছে। এবার দেখো বলা হচ্ছে যে অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টায় রওনা হচ্ছে, মানে এই পাশ থেকে একটা ট্রেন দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ওই আমাদের এ এর দিকে কিন্তু যাচ্ছে। ওকে, তো দেখো দুটো ট্রেনের রিলেটিভ স্পিড কি হবে? একটা ট্রেন আমাদের এই দিক থেকে যাচ্ছে, একটা ট্রেন আমাদের এই দিক থেকে যাচ্ছে, তো দুটো ট্রেনে দেখো রিলেটিভ স্পিড আমাদের হয়ে যাবে, দেখো অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা দেখো 40, একটা দেখো 60, মানে দেখো 100 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এবারে ডিসটেন্সটা কভার হবে। ওকে, তো দেখো আমাদের ডিসটেন্স মোট কত আছে? এখানে দেখো 140 বাই দেখো আমাদের 100 করে দাও, 0 0 কেটে দাও, দেখো 1.4 এটা কি হচ্ছে? কভার হচ্ছে প্রত্যেক কিন্তু হাতে, প্রত্যেক মানে একসাথে রিলেটিভ স্পিডটা। এবার দেখো এটা কত? এটা সমান দেখো 1.4 কে আমরা লিখতে পারি 14/10। এই ক্লিয়ার? এবার তো এর সাথে আমরা কি করব? 60 গুণ করে দেবো, এটাকে আমরা মিনিটে নিয়ে আসবো। দেখো তাহলে 6 14 কত হচ্ছে? 84 মিনিট। ঠিক আছে, 6 14 কত হলো? 84 মিনিট। এবার দেখো এ আর বি এখান থেকে 84 মিনিট কিন্তু এখানের মধ্যে কভার করেছে ডিসটেন্সটা, তবে তারা দেখা করেছে। তো দেখো তাহলে এ যে 84 মিনিট গেছে, এ 84 মিনিটে আমাদের কতটা ডিসটেন্স কভার করেছে? দেখো 40 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে এর স্পিডটা ছিল। ওকে, তাহলে দেখো এ এর দিক থেকে যে ট্রেনটা যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 60 মিনিটে কতটা যেত? 40 কিলোমিটার। তাহলে দেখো 84 মিনিটে কতটা যাচ্ছে? 40/60 ইনটু 84 করে দাও। এখানে দেখো তাহলে কত হয়ে যাবে? 0 0 কেটে দিলে দেখো 6 1 6, 6 4 24, মানে 4 14 কত? 56, 14 দুগুণে 28, 4 14 56, 56 কিন্তু এপাশে কিলোমিটার চলে গিয়েছিল এই এরিয়াটা থেকে। আচ্ছা তোমাদের এইভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ আমাদের এই এরিয়া, এই যে পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে আমাদের এই পাশে কত? 56 কিলোমিটার এর দিক থেকে কিন্তু আমাদের প্রথম ট্রেনটা গেছে। তাহলে প্রথমে কতটা কভার করেছে? দেখো প্রথমে আমাদের 80 কিলোমিটার কভার করেছিল। ওকে, সেকেন্ড টাইমে কতটা? 56 কিলোমিটার কভার করেছে। মোট দেখো আমাদের 6 8 5 কত? 13, 136। আমাদের উত্তরটা কি জানতে চাইছিল? এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? দেখো এ থেকে কিন্তু এই যে ধরো 56 প্লাস 80, মানে আমাদের 136 কিলোমিটার দূরে কিন্তু তারা মিলিত হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো আমাদের কিন্তু হয়ে যাবে এ ইজ দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো কি বলা হচ্ছে পরবর্তী কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 24 এ দেখো কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে একটি বাক্সে 1 টাকা 25 পয়সা। আচ্ছা এই যে মুদ্রা সংক্রান্ত আমাদের যে অঙ্কগুলো, তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু এক্সামে বারবার আসে। ঠিক আছে, তো সেই ধরনের এক্সামে কিন্তু আরেকটা আমরা কিন্তু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো এটা দেখো কি বলছে, একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 30 টি মুদ্রা আছে। ঠিক আছে, তাদের দেখো মূল্যের অনুপাত 2:1। আচ্ছা 1 টাকা আর দেখো এখানে 50 পয়সা। ঠিক আছে, এদের মূল্যের অনুপাত কত? মানে 1 টাকা যদি থাকে দুটো, তাহলে থাকবে দেখো 50 পয়সা থাকবে কত? একটা থাকবে। এবার দেখো এদের মূল্যের অনুপাত কত বলা হয়েছে? 2:1, মানে দেখো এটা মূল্য। ওকে, এটা হচ্ছে আমাদের মূল্যের অনুপাত। তাহলে নাম্বারের অনুপাত কি হবে? দেখো 2 টাকা হতে গেলে কতগুলো 1 টাকার কয়েন লাগে? 2 টাকা হতে গেলে কতগুলো 1 টাকার কয়েন লাগে? দুটো 1 টাকার কয়েন লাগে, তো 2 বসিয়ে দাও। ইনটু দেখো 1 টাকা হতে গেলে, 1 টাকা হতে গেলে আমাদের কতগুলো আমাদের 25 মানে 25 পয়সার কয়েন কতগুলো লাগবে 1 টাকা হতে গেলে? অবশ্যই 4টা লাগবে। কি বললাম বোঝা গেল? তো অবশ্যই 4টা লাগবে। এবার দেখো এদের তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? দেখো 1:2 এদের নাম্বারের অনুপাত হয়ে গেল। এবার দেখো মোট 30টা আমাদের মুদ্রা ছিল বলা হয়েছিল। দেখো তাহলে 30 বাই আমরা কি করব? 2 একে দেখো 3 করে দিলাম, মানে 3 10 এ 30, মানে আমাদের 1 টাকার মুদ্রা কত আছে? 10টা আছে। আর আমাদের 25 পয়সার মুদ্রা দেখো কত আছে? 2 * 10, মানে আমাদের 20টা আছে। ক্লিয়ার? আমাদের কি জানতে চাইছিল? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো 1 টাকার মুদ্রার সংখ্যা দেখো আমাদের 10টা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 10টা হয়ে গেল আমাদের অপশন নাম্বার দেখো ডি তে আছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চল নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তাহলে দেখো আমাদের কোশ্চেন নাম্বার, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 25 দেখো কি বলা হচ্ছে, যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল যদি 460 হয়, সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্কগুলোর জন্য আমি বলছি যে এগুলোকে কিভাবে সলভ করবে। জাস্ট কিন্তু তোমরা কি করবে, যে অপশন টেস্ট করবে। অপশন টেস্ট করে কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে মেলানো যায়। তোমাকে এগুলো ডব্লিউপি বা কেপি এসআই এর এক্সাম নয় যে তোমাকে করে করে করতে হবে। ওকে, তো এগুলোকে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব।
কি বলছে যে দেখো একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আচ্ছা আমাদের একক স্থানীয় অঙ্ক কোনটা? দেখো এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়, এটা একক স্থানীয়, দশক স্থানীয়, এটা একক দশক, এইভাবে কিন্তু একক দশক হয়। এবার বলছে দেখো একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা যদি 2 বেশি হয়, দেখো অপশন টেস্ট করো, এটা কি একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি? অবশ্যই নয়। দেখো 2 কম আছে, তো অপশন নাম্বার দেখো বি আমরা এলিমিনেট করে দিলাম। দেখো এটা কত বেশি আছে? দেখো এটা 4 বেশি আছে, মানে এটাও আমাদের কিন্তু এলিমিনেট হয়ে যাবে। দেখো অপশন নাম্বার সি তে দেখো এটা কিন্তু বেশি আছে, ক্লিয়ার? তাহলে এটা আমাদের হতে পারে। কিন্তু অপশন নাম্বার দেখো এ তে এটাও 6 8 আছে, একক স্থানীয় অঙ্কটা কিন্তু 2 বেশি, তো এটাও আমাদের কিন্তু হতে পারে। এবার দেখো অপশন নাম্বার এ ডি এর মধ্যে কোনটা আমাদের কারেক্ট হবে সেটা আমাদের দেখে নিতে হবে। বলছে দেখো নেক্সট লাইনটায় চলে এসো, সংখ্যা দুটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল। মানে দেখো এখানে আমাদের সমষ্টি, সংখ্যা দুটির অঙ্ক দুটির সমষ্টি কত? দেখো এখানে সমষ্টি করলে কত হবে? 6 4 10 হবে। এখানে সমষ্টি করলে দেখো কত হবে? 8 6 14 হবে। এবার বলছে তার সাথে যদি সংখ্যা দুটোর কি করা হয়? গুণফল করা হয়। গুণফল কত হবে? আমাদের 660 হবে। আচ্ছা 14 এর সাথে যদি আমাদের 68 গুণ করা হয়, সেটা কি আমাদের 460 আসবে? অবশ্যই আসবে না, অবশ্যই আসবে না। দেখো আমরা 46, এখানে কত আছে? সংখ্যাটা 46, তার সাথে দেখো আমরা যদি 10 গুণ করি, সেখানে আমাদের গুণফলটা কত চলে আসবে? 460 এসে যাচ্ছে। দেখো আমাদের 46 × 10 = 460, এটা তাহলে আমাদের ম্যাচ করে যাচ্ছে। মানে আমাদের এখান থেকে তোমাদের ডাইরেক্ট বলে দিতে পারি যে অপশন নাম্বার দেখো কিন্তু ডি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো ডি হয়ে গেল এখানে আমাদের সঠিক উত্তর। কিভাবে তোমাদের এখানে বোঝানোর জন্য এত কিছু বলতে হলো? জাস্ট এটা কিন্তু উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি নিজে দেখে কিন্তু এক্সাম এটা করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের 25 টপ প্রিমিয়াম লেভেলের কিন্তু ম্যাথস এর কোশ্চেন্স, যেগুলো থেকে তোমাদের 100% কিন্তু আমি বলছি পরীক্ষায় এই লেভেলের কিন্তু কোশ্চেন্স আসবে বারবার, কিন্তু এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো তোমাদের 25 কোশ্চেন্স এর মধ্যে কতগুলো তুমি করতে পারলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তোমাদের লেভেল বা পজিশন কিন্তু সেখান থেকে আমি বুঝতে পারবো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ম্যাথসের ক্লাস, জিকে, জিআই এবং বিভিন্ন মক টেস্ট কিন্তু আমাদের ক্লাসে প্রতিদিনই কিন্তু আসছে। এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দাও, আর ক্লাসটি সম্পর্কে মতামত কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো এই ধরনের ক্লাস কিন্তু আবার পরবর্তী নেক্সট টাইমে নিয়ে আসবো। আজকের মতো ক্লাসটিকে কিন্তু এখানেই শেষ করলাম।